পিলখানার শোকগাথা নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি মীর আহসান। কালো এই অধ্যায়ের অনেক ঘটনাই এরই মধ্যে আপনাদের জানা হয়ে গেছে। তবুও ভয়াল 25 ফেব্রুয়ারিতে ঠিক কি ঘটেছিল সেসব ছবি জোড়া দেয়া গেলে ঘটনার খানিকটা সূত্র হয়তো পাওয়াও যেতে পারে। তাহলে চলুন দেখা যাক ঠিক কি ঘটেছিল 25 তারিখ সকাল 9:30 থেকে 27 তারিখ সন্ধ্যা পর্যন্ত। সকাল 9:30। থেমে থেমে গুলি আর ব্রাশ ফায়ারের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এলোপাথারি গুলিতে বিডিআর সদর দফতরের বাইরে মারা যায় অন্তত 4 জন সাধারণ মানুষ। তথাকথিত বিদ্রোহের নামে গোটা পিলখানা দখলে নেয় বিপথগামী জওয়ানরা। এরই মধ্যে নিরাপত্তা কর্মীরা অবস্থান নেয় সদর দফতরের বিভিন্ন গেইটে, কিন্তু অরক্ষিত থেকে যায় হাজারীবাগ এলাকার বিডিআর 5 ও 1 নম্বর গেইট। বেলা 12টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জওয়ানদের সাথে কথা বলতে পিলখানায় পাঠানো হয় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজমকে। তবে সমঝোতার বার্তা নিয়ে নানক সদর দপ্তরে ঢুকতে পারেন আরও ঘণ্টাখানেক পর। উৎকণ্ঠার দুপুর। সরকারের সাথে আলোচনা করতে প্রথমবারের মতো সদর দফতরের বাইরে আসেন ডিএডি তৌহিদের নেতৃত্বে বিদ্রোহীদের 14 সদস্যের একটি প্রতিনিধি দল। বিডিআরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন এবং এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে। কিন্তু বারবার প্রশ্ন উঠলেও তখনও জানা যায়নি কি ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ঘটে গেছে পিলখানায়। তবে হত্যাকাণ্ডের কিছুটা আঁচ পাওয়া যায় দুপুরে কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকার সুইচ গেট দিয়ে ভেসে আসা অপারেশন ডালভাত টাস্কফোর্স কমান্ডার কর্নেল মুজিবুল হক ও 36 ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েতের লাশ দেখে। এরই মধ্যে পিলখানার অন্যান্য গেইটে ভারী অস্ত্রসহ অবস্থান নেয়া জওয়ানরা দাবি তোলে অপারেশন ডালভাত কর্মসূচির টাকা নিয়ে দুর্নীতির কারণেই এই বিদ্রোহ। তবে সতর্কভাবে তারাও এড়িয়ে যায় নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা। 25 ফেব্রুয়ারি রাত 9:30। সদর দফতরের বাইরে কয়েক দফা বৈঠকের পর রাত 12:30টায় বুলেট প্রুফ গাড়ি নিয়ে বিডিআর সদর দফতরে ঢোকেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সাধারণ ক্ষমা, 4 দফা দাবি পূরণ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার করার আশ্বাসে অস্ত্র জমা শুরু করে বিদ্রোহী বিডিআর জওয়ানরা। কিন্তু এই সময় সদর দফতরে কয়েক হাজার বিডিআর সদস্য থাকলেও জমা পড়ে মাত্র কয়েকশো অস্ত্র। রাত 2টো। সদর দফতরে কয়েকটি অফিসার্স কোয়ার্টার থেকে জিম্মি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধার শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তখনও জানা যায়নি গণহত্যার বিষয়টি। এ সময় থেমে থেমে গুলি ছুড়ে বিদ্রোহী জওয়ানরা জানান দিতে থাকে পুরোপুরি নিরস্ত্র নয় তারা। 26 ফেব্রুয়ারি। গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে শুরু হয় 26শে ফেব্রুয়ারির ভোর। নিখোঁজ আর জিম্মিদের খবর জানতে বিডিআর সদর দফতরের সামনে বাড়তে থাকে স্বজনদের ভিড়। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল 7টা। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে প্রথম দফা আলোচনা ব্যর্থ হয়। ঘণ্টাখানেক পর 4 নম্বর গেটের পাশে আম্বালা হোটেলে বিডিআর সদস্যদের সাথে দ্বিতীয় দফা আলোচনায় আত্মসমর্পণ এবং জিম্মিদের ছেড়ে দিতে রাজি হয় বিদ্রোহীরা। তবে এর কিছুক্ষণ পরই ভোল পাল্টিয়ে ফেলে উচ্ছৃঙ্খল জওয়ানরা মাইকে ঘোষণা করে আত্মসমর্পণ করবে না তারা। সঙ্গে সঙ্গেই ভেসে আসে গুলি আর টানা ব্রাশ ফায়ারের শব্দ। সকাল 8টা। বিডিআর সেকশন এলাকায় কামরাঙ্গীরচর বেড়িবাঁধের সুইচ গেট দিয়ে নর্দমায় ভেসে আসতে থাকে আরও 5 সেনা কর্মকর্তার লাশ। আর তখনই
পিলখানার ভেতরে নির্বিচারে সেনা কর্মকর্তাদের হত্যার আশঙ্কায় শঙ্কিত হয়ে ওঠে গোটা জাতি। দুপুর 2:20 সংকটময় মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে অস্ত্র সম্বরণ করে ব্যারাকে ফিরে যান, অন্যথায় আমি দেশবাসীর স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। সকলকে অনুরোধ করছি, সকলে নিরাপদ দূরত্বে চলে যান। প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই বিডিআর সদর দফতরের বাইরে 2 কিলোমিটার এলাকা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ জানিয়ে দেয় নিরাপত্তা বাহিনীরা। ধানমন্ডি এলাকায় অবস্থান নেয় সেনাবাহিনীর সাঁজোয়া যান। এরই মধ্যে বেশ কিছু বিদ্রোহী বিডিআর জওয়ান সদর দফতরের পেছনে হাজারীবাগ এলাকা দিয়ে সাধারণ পোশাকে পালিয়ে যেতে শুরু করে। একই সময় বিডিআর সদর দফতর থেকে মুক্ত হতে শুরু করে সেনা কর্মকর্তাদের স্বজনরা। সন্ধ্যার পর নিরাপত্তা কর্মীরা ঘিরে ফেলে বিডিআর সদর দফতরের সবকটি ফটক। এর কিছু পরে বিডিআর সদর দফতর দখলে নেয় পুলিশ। শেষ হয় টানা 33 ঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। 27 ফেব্রুয়ারি ভয়াল স্মৃতি নিয়ে বেঁচে আসা সেনা কর্মকর্তাদের কথায় স্পষ্ট হতে থাকে বিদ্রোহের নামে কি ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ঘটে গেছে পিলখানায়। এদিন সাধারণ ক্ষমার বিষয়টি স্পষ্ট করেন শেখ হাসিনা। সরকারের অনুমতি নিয়ে সেনা সদস্যরা অবস্থান নেয় বিডিআর সদর দফতরের ভেতরে। নিহত ও নিখোঁজদের পেতে শুরু হয় র্যাব, পুলিশ, দমকল ও সেনা সদস্যদের যৌথ অভিযান। বেরিয়ে আসতে থাকে একের পর এক গণকবর। পৈশাচিক হত্যাযজ্ঞের শিকার বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ সহ 56 সেনা কর্মকর্তার লাশ পাওয়া যায় একাধিক গণকবর থেকে। কেবল ক্ষোভ থেকে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা বিশ্বাস করতেও কষ্ট হয়। এ নিয়ে নানামুখী ষড়যন্ত্রের কথা সরকার ও গোয়েন্দারা বললেও অকাট্য প্রমাণ কিন্তু এখনও মেলেনি। তবে হত্যার তালিকা স্পষ্ট করে যেসব সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তাদের কমপক্ষে 20 জন গত 1 বছরের মধ্যে বিডিআরে নিয়োগ পান। দরবার অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তাদের অনেকেই ছিলেন জঙ্গি বিশ্লেষক, সামরিক বিশ্লেষক, কেউ বা ছিলেন আর্মার্ড বা দেশের অল্প কজন ট্যাঙ্ক চালানোর যোগ্য অফিসার। তবে কি তারাই মূল লক্ষ্য ছিল ঘাতকদের? জঙ্গি বিরোধী অভিযানে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। জঙ্গি যোগসূত্র এবং তৎপরতার বিষয়ে অনেক তথ্য ছিল কর্নেল গুলজারের নখদর্পণে। কিছুদিন জঙ্গি বা বিশেষ করে জিএমবির কিছু অপতৎপরতা আমাদের নজরে এসেছে। দেশের অল্প কজন আর্মার্ড বা ট্যাঙ্ক চালানো অফিসারদের মধ্যে মেজর আসাদ একজন। তার স্ত্রী সাইকি বলেছেন, গত 14 ফেব্রুয়ারি হঠাৎই পিলখানায় বদলি করে আনা হয়। 1987 সালে সেনাবাহিনীতে যোগ দেয়া মেজর হুমায়ুন হায়দার ছিলেন এসএসএফ এর সদস্য। এ ধরনের বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন শহীদ সেনা কর্মকর্তাদের তালিকা বেশ দীর্ঘ। তারা হলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল, ব্রিগেডিয়ার জেনারেল রাব্বি, কর্নেল মশিউর, কর্নেল মোয়াজ্জেম, কর্নেল জাকির, কর্নেল শওকত, কর্নেল আক্তার, কর্নেল আনিসুজ্জামান, কর্নেল ইমাদুল, কর্নেল রেজাউল, কর্নেল ইমদাদ, কর্নেল ইলাহি, কর্নেল বিএম জাহিদ, কর্নেল নকিবুর, কর্নেল নফিজউদ্দিন, কর্নেল মুজিবুর, কর্নেল আফতাব, কর্নেল শামসুল আরেফিন, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর, লেফটেন্যান্ট কর্নেল এনশাদ, লেফটেন্যান্ট কর্নেল এনায়েত, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল, লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি, মেজর মাহমুদুল হাসান, মেজর মাহমুদ, মেজর খালিদ, মেজর ইদ্রিস ইকবাল, মেজর সালাম, মেজর মুস্তাফা, মেজর মকবুল, মেজর মুমিনুল, মেজর মুশাররফ, মেজর মোহাম্মদ সালেহ, মেজর মাকসুমুল হাকিম, মেজর মিজানুর রহমান, মেজর মুসাদ্দেক, মেজর মুস্তাক, মেজর রফিকুল, মেজর এস এম মামুন, মেজর সোহেল শাহনওয়াজ, মেজর হুমায়ুন কবির, মেজর হুমায়ুন হায়দার, মেজর আজহারুল, মেজর মাজহারুল ও মেজর কাজী আশরাফ হোসেন। তালিকার প্রায় সব সেনা কর্মকর্তাই নিজ নিজ ক্ষেত্রে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকরা বলছেন, শুধু ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড নয়, এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।
বিদ্রোহ আর ক্ষোভকে কেন্দ্র করে এত বড় হত্যাকাণ্ড ঘটানো কি সম্ভব? এমন প্রশ্ন বারবার উঠে এসেছে সব মহল থেকে। 25 ফেব্রুয়ারি যেসব সেনা কর্মকর্তা প্রাণে বেঁচে এসেছেন তারা বলছেন এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। তাদের বর্ণনা ও উদ্ধার করা আলামত অন্তত তাই বলে। রুদ্ধশ্বাস 33 ঘন্টা জিম্মি থাকার পর মুক্ত হয়ে সেই সব ক্ষণের বর্ণনা দিচ্ছিলেন সেনা সদস্যরা। কেমন করে শুরু হলো ওই বিদ্রোহ, তার শুরুর ঘটনাও জানান তারা জানান বিদ্রোহ শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যেই মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ নিহত হন। অসুবিধা নাই, ভয় নাই, শুধু আপনারা স্যার চলেন, কিছু হবে না আপনাদের। তখন আমরাও যাচ্ছিলাম, কিন্তু দরবার হলের পিছনে যে গেটটা আছে ডান হাতের, আমার এখনও চোখের সামনে ভাসছে যে হলো ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট স্টেপটা দিলেন, সেই মুহূর্তে 4 জন সৈনিক লাফায় এসে বাইরে, এটা কিন্তু বাইরে ছিল, আমরা দেখিও নাই, কিন্তু এসে ডিজিকে প্রথমে গুলি করলেন আর ডিজির সাথে সাথে ওখানে পড়ে গেলেন। যখন আমরা ডিজির কাছে আগাতে যাচ্ছি তখন আরও 7-8 জন পিছন থেকে এসে একদম ব্রাশ ফায়ার শুরু করে দিল। তবে ভেতরে ঠিক কতজন মারা গেছেন তার হিসেব দিতে না পারলেও কেমন করে মারা গেছেন সঙ্গী সেনা সদস্যরা তার বর্ণনাও দেন। সবাইকে ওখানে যাচ্ছিল সবাইকে বেড়ে ফেললো উইদাউট এনি রিজন, কোনো কথা বলেনি, আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, সবাইকে ওখানে মেরে ফেললো। এবং কি নৃশংসভাবে মেরেছে আমি আপনাদের বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমি যখন ওখান থেকে আমি খুব সম্ভবত 20 মিটার দূরে এসে পজিশনটা নিয়েছিলাম, আমি সবারই শুনতেছি গুগানো শব্দ, কেউ বলতেছে মানে মাগো ব্যথা আছে করতেছে, এরকম করার পরে বেঁচে যাওয়া সেনা সদস্যরা জানান অপারেশন ডাল ভাত বিদ্রোহের অন্যতম কারণ। তবে 40 টাকায় তেল কিনে 100 টাকায় বেচার অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তারা। আমরা তেল বিদেশ থেকে আমদানি করিনি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমরা দেশেই সিটি গ্রুপ কিংবা ওই যে আরও কি আবুল খায়ের গ্রুপ, এদের বিভিন্ন যারা তেল করে এদের কাছ থেকে, মেঘনা গ্রুপ, এদের কাছ থেকে আমরা তেল কিনতাম। যে দামে কিনতাম হয়তো তার থেকে 50 পয়সা কিংবা 1 টাকা বেশি দামে আমরা বিক্রি করতাম, যাতে করে আমাদের একটা ব্রেক ইভেন পয়েন্টে আমরা থাকি, যাতে আমাদের লস না হয়। ডিজি যখন দরবারে কথা বলতেছেন এক পর্যায়ে উনি বললেন যে অপারেশন ডাল ভাতের যে সমস্ত টাকার আয় ব্যয়ের হিসাব আছে সেগুলা আপনাদেরকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিব, যাতে আপনাদের মনের মধ্যে কোনো সংশয় না থাকে এই সমস্ত বিষয় নিয়ে। এই কথাটা বলার পরপরই দরবারের হলের পিছনে একটা গ্রিন রুম আছে, গ্রিন রুম থেকে প্রবাবলি 3 জন সৈনিক আসছে। একজন আসছে, আমি দেখছি। আচ্ছা, আমি যেহেতু পুরোপুরি দেখতে পারিনি, একজন সৈনিক আসছে, সাথে তার হাতে এসএমজি, লোডেড এসএমজি ছিল, এসেই একটা ব্ল্যাঙ্ক রাউন্ড ফায়ার করে সে। তাদের মতে বিডিআর জওয়ানদের এই বিদ্রোহ পূর্ব পরিকল্পিত হতে পারে। যে লোকটা প্রথমে আসলো এবং ডিজির পিছনে যখন স্থান নিল, সে কিন্তু ফায়ার করে নাই, কিন্তু উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, আমার যতদূর মনে হয় ওই দিনকে মোর দেন 3000 প্লাস হচ্ছিল সমস্ত ট্রুপস অ্যান্ড জেসিওরা ছিল। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখলাম সারা উঠে গেল, কিন্তু ফায়ার হয়নি। কিন্তু বাট কেন তারা উঠে গেল আমার কাছে খুব আশ্চর্য লাগলো। এবং এরা এত স্মুথলি ওখান থেকে চলে গেল যে আমরা যে কজন অফিসার ছিলাম জাস্ট ওই ঘরের মধ্যে একা পড়ে গেলাম, আর কেউ নাই, সব সৈনিক এবং জেসিওরা চলে গেল। পরিকল্পিত একটা ঘটনা। ওই ক্লিপ থেকে যে ছেলেটা ফায়ার করছিল আমার সামনে, ওখান থেকে 3টা ক্লিপ দিল, একটা ক্লিপ নিচে পড়ে গেল। তখনই ওই পিকআপ থেকে 2টা ছেলে লাফ দিয়ে বেরোলো এসএমজি সহ। ওই ছেলেটা আগে থেকে যেখান থেকে ফায়ার করছিল তার পাশ থেকে তারা আবার এই দরবার হলকে টার্গেট করে এদিকে ফায়ার করা শুরু করলো। এবার ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এসে থাকছে পিলখানা হত্যাকাণ্ডের আরও কিছু অনুসন্ধান। আবারও আমন্ত্রণ পিলখানার শোকগাথায়, সঙ্গে আছে আমি মীরা হাসান। বিরতির আগে বলছিলাম 33 ঘন্টার বিডিআর বিদ্রোহ, পিলখানার আশপাশের চিত্র এবং ঘটনা প্রবাহ, এসব ছবি একসাথে মেলালে হয়তো রহস্যের জট কিছুটা খুলতেও পারে। সেনা কর্মকর্তারা বলছেন বিদ্রোহের সময় সদর দপ্তরে 7000-এরও বেশি বিডিআর জওয়ান থাকলেও দখলে নেয়ার পর সেখানে পাওয়া যায় মাত্র 150-র মতো জওয়ান। তাদের প্রশ্ন, কিভাবে পালালো জওয়ানরা, কিভাবে হলো মিছিল, আর কেনই বা অরক্ষিত থাকলো হাজারীবাগ এলাকা। স্থানীয়রা বলছেন বিদ্রোহের দিন থেকে টানা 33 ঘন্টা হাজারীবাগ এলাকার বিডিআর 5 ও 1 নম্বর গেট এলাকা ছিল অরক্ষিত। সেনা কর্মকর্তারাও জানিয়েছেন মূলত এই এলাকা দিয়েই অনেক বিদ্রোহী জওয়ান পালিয়েছে, তবে তাদের সংখ্যা কত তা জানা যায়নি। একইভাবে লুট হওয়া অস্ত্রের সংখ্যা থেকে গেছে অজানা। লেফটেন্যান্ট কর্নেল শামসের বক্তব্য অনুযায়ী হাজারীবাগ এলাকা দিয়ে একটি মিছিল সদর দপ্তরে ঢুকেছিল অস্ত্রসহ একটি পিকআপ ভ্যানও।
তার মতে অনেক হত্যাকারী মিছিলের সাথে বেরিয়ে যেতে পারে। একই সাথে প্রশ্ন উঠেছে কেন এই এলাকা অরক্ষিত থেকেছে। পুরো ঘটনার সময় অনেক বিডিআর জওয়ান সাদা পোশাকে সদর দপ্তরের বাইরে ছিলেন, যারা বিভিন্ন সময়ে বাইরের তথ্য জানিয়েছেন বিদ্রোহী ও হত্যাকারীদের। এমন তথ্য সেনা কর্মকর্তাদের। সেনা কর্মকর্তাদের আত্মীয়দের অভিযোগ, সমঝোতায় যাওয়া বিডিআর প্রতিনিধি দলের সদস্যরা টেলিফোনে বিভিন্ন সময় ভুল তথ্য দিয়েছেন। এছাড়াও ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে অনেক চমকপ্রদ তথ্য। ময়নাতদন্ত বিভাগের চিকিৎসকদের মতে খুব কাছ থেকে অনেক সেনা কর্মকর্তাকে গুলি করা হয়েছে। চিকিৎসকরা নিশ্চিত মেডিকেলে আসা ৩২ জনের অন্তত ২৫ জনই নিহত হয়েছেন প্রথম ১-২ ঘন্টাতেই। আর ২৬ তারিখ দুপুরে মিটফোর্ডে আসা প্রথম ৬ জনের মৃত্যু হয়েছে এখানে আনার ঘন্টা ১০ আগে। ২৬ তারিখে যেগুলো ডেড বডি আছে সেগুলো ডেড বডির মৃত্যু সম্ভবত ৮-৯ ঘন্টা পূর্বে হয়েছে। ব্রিগেডিয়ার বাড়িসহ ওই ৬ জনকে জিম্মি করেও শেষ মুহূর্তে মেরে ফেলা হয়। আর পিলখানায় চলমান তদন্ত ও অস্ত্র উদ্ধার অভিযানে পাওয়া গেছে বিডিআরের গোয়েন্দা সংস্থা RSU এর অস্ত্র। সেনা কর্মকর্তারা বলছেন এই হত্যাকাণ্ডে RSU এর জড়িত থাকা অস্বাভাবিক নয়। উদ্ধার অভিযানে পাওয়া গেছে এমন একটি বেল্ট যা বাংলাদেশের কোনো প্রতিরক্ষা বাহিনী ব্যবহার করে না। এসব রহস্যের জট খুললে হয়তো বেরিয়ে আসবে পুরো ঘটনা। কিন্তু বর্বরচিত এই হত্যাযজ্ঞে আমরা যাদের হারিয়েছি তাদের আর কোনো দিনই ফিরে পাওয়া যাবে না। তাদের আমরা জানাতে পারি রাষ্ট্রীয় সম্মান, আর রাষ্ট্র অঙ্গীকার করতে পারে এই হত্যাকাণ্ডের বিচার করার। মাঠ ময়দান কাঁপিয়ে আর লাখো মানুষকে কাঁদিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের লাশবাহী গাড়ির বহর আসে জাতীয় প্যারেড গ্রাউন্ড। জাতীয় আর সশস্ত্র বাহিনীর পতাকায় মোড়ানো শহীদ সেনা কর্মকর্তাদের কফিন রাখা হয় ১৪টি মঞ্চে। রাষ্ট্রীয় আয়োজন আর সম্মানের সাথে ঘোষণা করা হয় কর্মকর্তাদের নাম। শহীদ নাজদিন শাকিল শিপু, শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন আর্মি মেডিকেল কোর, শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারি। শহীদ সেনানীদের এই জানাজায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ছাড়াও হাজির হয়েছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কয়েক হাজার সদস্য আর ঢাকাসহ সারা দেশ থেকে আসা হাজার হাজার সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব এবং ৩ বাহিনী প্রধানও ফুলের মালা দেন শহীদদের কফিনে। এতগুলো সেনা কর্মকর্তাকে এমন নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় অশ্রু সামলাতে পারেননি তাদেরই সহকর্মীরা। প্রিয় এই মানুষগুলোকে ঘিরে হাজারো সুখস্মৃতি কোন সান্ত্বনায় ভুলবেন, কেবল তাই খুঁজে ফিরছিলেন অনেকেই। প্যারেড গ্রাউন্ডে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানোর পর পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের মরদেহ দাফন করা হয় বনানীর সামরিক কবরস্থানে। এই ঘটনায় যে ক্ষতি হয়ে গেল তা কোনোদিনও পূরণ করা যাবে না। আর শহীদ পরিবারগুলোর সারাটা জীবন কেবল বয়ে বেড়াতে হবে এই দীর্ঘশ্বাস। তবে সান্ত্বনা এখন একটাই, তাদের কেউ শহীদের সন্তান, কেউ স্ত্রী, কেউ বা মা। সরকারের দিক থেকে আশ্বাস মিলেছে এই ঘটনা তদন্ত হবার। তবে এর আগে বড় বড় ঘটনাগুলো তদন্তের ফলাফল খুব বেশি জানতে পারেনি দেশের মানুষ। এবারও যেন তেমন না হয় সেই দাবি শহীদ পরিবারসহ সকলের। একসাথে এত সেনা কর্মকর্তা হত্যার ঘটনা স্বাধীন বাংলার ইতিহাসে এই প্রথম। সেনাবাহিনীর দক্ষ এসব অফিসারদের সবারই ছিল গৌরবময় কর্মময় জীবন। একজন কর্নেল এলাহি বা মেজর হায়দারের মতো অসংখ্য পরিবার এ ঘটনায় হয়ে গেছে স্তব্ধ। ঘটনার দিন আক্রমণের শিকার হবার পর অনেকেই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন। শেষ মুহূর্তের কথা বলেছিলেন আপনজনের সাথে। কারো বা মেলেনি সে সুযোগও। বিয়ে হয়েছে ভাই ফেব্রুয়ারির 28 তারিখের ছবি, তার 6 বছর পুরো হয়নি ভাই। জানতে পারি যে ওখানে গন্ডগোল হচ্ছে, তখন ওকে ফোন দিই, তো বলে যে ফোন ধরে শুধু বলে যে যদি বেঁচে থাকে দেখা হবে, আর ভাগ করে
কষ্ট নিয়ে বেঁচে থাকবো বুকের মধ্যে, কিন্তু একটুকু হলেও সান্ত্বনা, সে একজন শহীদ। হাজারো স্মৃতি, ক্ষোভ আর কষ্ট তাড়া করে ফিরছে এই পরিবারগুলোকে। তাদের শোক এখন পরিণত হয়েছে দাবিতে। নিজের স্বজনটিকে এভাবে হারানোর সঠিক তদন্ত ও বিচারের দাবি এখন সবার মুখে মুখে। আমি কার কাছে জবাব চাবো আমি জানি না। আমি সুস্থ তদন্ত এবং এর বিচার চাই। আমাদের স্বামীরা তো মিডিয়ারে আসতে চায় না, কেন মিডিয়ারে দেওয়া হতো আমাদের? কি অপমান করেছে কালকে? আরে সৈনিকের বুটে লাথি খেতে আসছে, যে সৈনিক পাশে আসতে পারে না। গোটা জাতির মতো আমরাও চাই এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার। দলমত এমনকি রাষ্ট্রীয় সীমানা ভুলে নিশ্চিত হোক দোষীদের শাস্তি, খুলে যাক ষড়যন্ত্রকারীদের মুখোশ। আর এসব নিশ্চিত করা গেলেই তা হবে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।